দরবার শরীফ নিয়ে বিতর্ক, ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ, মাজারে আগুন, আহত শতাধিক, পুলিশের গাড়ি ভাঙচুর। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারের স্থানীয়দের বিক্ষোভ। ছুটির দিনেও ক্যাম্পাসে নির্বাচনী আমেজ, জাকসু প্রার্থীদের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিবিরের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ বাম জোটের। 8 মাসে শরীয়তপুরের 26 খুন নেপথ্যে আধিপত্য বিস্তার ও পারিবারিক ক্ষোভ। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ায় উদ্বেগ, দ্রুত অভিযোগপত্র দেওয়ার আশ্বাস পুলিশের। এবং এবার চট্টগ্রাম বন্দরে আসছে ডেনমার্কের বিনিয়োগ। 80 কোটি ডলারে হবে অত্যাধুনিক টার্মিনাল, যেটিতে ঢুকতে এড়ানো যাবে বিপজ্জনক বাঁক, ভিড়তে পারবে বড় বড় জাহাজও। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দরবার শরীফ নিয়ে বিতর্ক থেকে উত্তেজনা, ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ, মাজারে ভাঙচুরের পর দেয়া হয়েছে আগুন, আর এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যু হয়। এরপর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরির অভিযোগ এনে এর প্রতিবাদে জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করা হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান নুরাল পাগলার ভক্ত ও আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ভাঙচুর করার পর আগুন দেওয়া হয় দরবার শরীফে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন হন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপরও। ভাঙচুর করা হয় গাড়ি, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাস স্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 3 দিনের মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বিকালে পুনরায় ভাঙা গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলার আলগিও ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়। আমরা বলেছি প্রয়োজনে ফরিদপুরে আসন বৃদ্ধি হবে, যেটা ছিল, কিন্তু কোনো ইউনিয়নকে বিচ্ছিন্ন করা এটা কোনোভাবেই ভাঙ্গার মানুষ মেনে নেবে না। যারা এটা করছেন তাদের কোন স্বার্থে আমি জানি না, কিন্তু ভাঙার মানুষ, আলগি হামিদ ইউনিয়নের মানুষ কেউ মেনে নেবে না ভাঙার এই অঙ্গহানি। যদি প্রশাসন আগামী 3 কর্মদিবসের মধ্যে আমাদেরকে পজিটিভ দিক দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা আন্দোলন থেকে সরে যাব। অন্যথায় এমন তুখর আন্দোলন করে তুলব, ইনশাল্লাহ দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। 4 রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, ফয়সালা করতেছে। ওরা নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো, আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় 1 সেপ্টেম্বর।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী প্রার্থীদের ওপর সাইবার বুলিংয়ের অভিযোগ করেছে বামদলীয় জোট সংসপ্তক। সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি দাবি করে কোন কোন প্যানেল এবং প্রার্থীরা টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন। এ সময় নারী প্রার্থীদের সাইবার নিরাপত্তা, ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বক্তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নির্বাচনী প্রচারণা নামে ছাত্র শিবির, একই এলাকায় প্রচারণা চালায় ছাত্র দলও। হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলগুলোতে যোগাযোগ করছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি। আমরা যখন শিবিরের রাজনীতি নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করি কিংবা ক্যাম্পাসে কোনো মিছিল করি, তখন তাদের পক্ষ থেকে পরিচয় গোপন করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা এই বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিকে গ্রহণ করতে পারে না। এমনও অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন, তারা হাজার হাজার টাকা শুধুমাত্র ভোটারদের অপহরণেই খরচ করছেন। 3 দফা দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেন তারা। অনশন ভাঙাতে না পেরে মাঝরাতে তাদের সঙ্গে যোগ দেন উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন তা যৌক্তিক। অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে আছেন তিনি। মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, বিএনপি সেই পন্থায় রাজনীতি করে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এই কথা বলেন। সভায় সুধীরজনরা এম সাইফুর রহমানের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সদস্য আছেন আমাদের দলের, অর্থমন্ত্রী ছিলেন না। আজকে দেশ সম্বন্ধে কি বলবো আমি নিজেও সঠিক জানি না। আওয়ামী লীগ সরকার যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, হাজার হাজার নয় লক্ষ হাজার কোটি দেশ থেকে পাচার করেছে, তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নির্বাচন প্রতিবাদে বরিশাল ও গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। সকালে বরিশাল নগর ভবনে এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও মিথ্যাচারের প্রতিবাদ জানান। এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট থেকে মিছিল শুরু হয়ে ভোগড়া বাইপাসে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে অধিকার বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীদের। বাংলার সময় আরও থাকছে। দোতলায় ক্লাসরুম থাকা সত্ত্বেও ক্লাস করাতে পারছে না, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেজন্য আমরা বসেই থাকি গার্ডিয়ানরা। নারায়ণগঞ্জের ঝুঁকিপূর্ণ একটি ভবনে 2টি প্রাইমারি স্কুলের পাঠদান। দুর্ঘটনার সংখ্যায় উদ্বেগ উৎকণ্ঠা। নতুন ভবন নির্মাণ আশ্বাসেই সীমাবদ্ধ বলছেন প্রধান শিক্ষক। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক ক্ষোভ, গুরুতর থেকে সামান্য কারণে শরীয়তপুরে ঘটছে হত্যার মতো নৃশংসতা। গত 8 মাসে জেলায় 26টি হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধ বিশ্লেষক আর সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধের অভাবে আইন নিজের হাতে তুলে নেয় এর পেছনে দায়ী। আর সব হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। BM ইশরাফুলের তথ্য, ছবিতে রিপোর্ট।
জমি সংক্রান্ত দ্বন্দ্ব ও ডাকাত সন্দেহে সদর উপজেলায় ৫ জন, মসজিদ কমিটি ও বয়ান নিয়ে দ্বন্দ্বে জাজিরায় ৫ জন, পূর্বশত্রুতার জেরে নাজিরায় ৪ জন সহ চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শরীয়তপুরে হত্যাকাণ্ড ঘটেছে ২৬টি। পরিসংখ্যান বলছে গড়ে প্রতি মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৩টির বেশি। সুন্দরভাবে কলেজ আসছে, কিন্তু এই সুন্দরভাবে বাসায় ফিরতে পারবো কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। আমাদের নিশ্চয়তার ক্ষেত্রে প্রশাসনের বা সরকারের আমি মনে করি যে আরেকটু সচেতন হওয়া উচিত। অপরাধ নির্মূলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান আইনজীবীদের। এই ধরনের হত্যাকাণ্ড থেকে বা এই ধরনের নৃশংস কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত। এদিকে প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতের আশ্বাস পুলিশ সুপারের। বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। পুলিশের তথ্য মতে শরীয়তপুরে চলতি বছরে ২৬টি খুনের মামলার মধ্যে অভিযোগপত্র দাখিল হয়েছে ৪টি, চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে ২টি এবং তদন্তাধীন ২০টি মামলা। সময় সংবাদ, শরীয়তপুর। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত ৮০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। সাক্ষর টিভি ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত ৪০%। সে প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত ১ বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনার বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর ৬০টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের ২টি অংশে ৩২ এবং ৭.১৫ একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত ৯ লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী ২-১ মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর ১ বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। নতুন ভবন নির্মাণ না হওয়ায় নারায়ণগঞ্জে একটি জরাজীর্ণ ভবনে চলছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এতে ক্লাস চলাকালীন আতঙ্কিত থাকতে হয় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকদের। প্রধান শিক্ষক জানিয়েছেন, নতুন ভবন নির্মাণের উদ্যোগ বছরের পর বছর ধরে আশ্বাসেই সীমাবদ্ধ। তবে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় 2015 থেকে 2023 সাল পর্যন্ত কয়েক দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা। বিভিন্ন স্থান থেকে খসে পড়ে পলেস্তারা, সৃষ্টি হয় ফাটল। 2 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দ্বিতীয় তলায় সব কার্যক্রম বন্ধ করে সদর উপজেলা প্রশাসন। উপরে 2 তলায় ক্লাসরুম থাকা সত্ত্বেও ক্লাস করাতে পারছে না, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেজন্য আমরা বসেই থাকি, গার্ডিয়ানরা আমরা কখনোই যাই না। মহাপরিচালক দপ্তরে নাসরিন সুলতানার সাথে সর্বত্রভাবে দরখাস্ত দিয়া স্কুলের বিস্তারিতভাবে অবস্থা জানায় আসছি, উনি বলছে দেখবে। তবে উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। যাদের প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুল এই প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। 2টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 650, শিক্ষক রয়েছেন 16 জন। সময় সংবাদ। মুজিবনগর সীমান্ত দিয়ে মা ও 2 মেয়েকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। সকালে দরিয়াপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করে
মুজিবনগর থানায় সোপর্দ করে বিজিবি। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম ও তার 2 মেয়ে ময়না এবং মাহিনুর। তারা জানান 30 বছর থেকে তারা ভারতের হরিয়ানায় বসবাস করছেন। বিএসএফ সদস্যরা কাঁটা তারের বেড়া খুলে তাদের বাংলাদেশে আসতে বাধ্য করে। পটুয়াখালীতে চাঞ্চল্যকর যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় 14 জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়। সেই মামলায় বিভিন্ন স্থান থেকে কাউসার, আশিস ও রিপনকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোবাইল ফোন। ঝিনাইদহের কপোতাক্ষ নদে ডুবে মৃত্যু হয়েছে স্কুল ছাত্রের। দুপুরে মহেশপুরের আলামপুরের 1 নম্বর কলোনি এলাকায় অন্যদের সঙ্গে কপোতাক্ষ নদে গোসল করতে যায় 10 বছর বয়সী সাজিন। দীর্ঘ সময় পরও বাসায় না ফিরলে বিষয়টি সন্দেহ হয় স্বজন ও প্রতিবেশীদের। শুরু হয় খোঁজাখুঁজি, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে কোটচাঁদপুর এলাকা থেকে সাজিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুনামগঞ্জে নিখোঁজের 3 দিন পর জেলার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী 2 সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে কোনো খোঁজ ছিল না তার। পরদিন শান্তিগঞ্জ থানায় তার স্ত্রী একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ সকালে দিরাইয়ের শরীফপুর এলাকায় নদীতে মুশতাক আহমদ গজিনগরীর ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। পাশাপাশি শান্তিগঞ্জের বড় মহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব ছিলেন। দেখছেন বাংলা সময়। মৎস্য একটি স্বতন্ত্র খাত, কৃষির উপখাত হিসেবে দেখতে গিয়ে বৈষম্য করা হচ্ছে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক টেকসই মৎস্য সম্মেলনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় মৎস্য খাতকে এগিয়ে নিতে তরুণদের উদ্যোগী করা সহ প্রবাসীদের বিনিয়োগের উপরও গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার শিথিলের কথা। সম্মেলনে 5 শতাধিক দেশি বিদেশি শিক্ষক এবং গবেষকরা অংশগ্রহণ করেন। মাছ আহরণ করি, মাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, মাছকে রক্ষা করার কাজও করি। কাজে আমরা মাছে ভাতে বাঙালি যেমন, তেমনি আমি মাছ রক্ষাকারী বাঙালি হতে চাই। বৃষ্টি সময় মতো না হওয়া, নদীর নাব্যতা কমে যাওয়া, ক্লাইমেট চেঞ্জের অনেক ব্যাপার আছে এবং অনেক দূষণের ব্যাপার আছে, এগুলির কারণেও কিন্তু কমে গেছে। সরকারি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল, যা দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সরকারি হাসপাতালে একটা আমি আগেই বলেছি যে আমাদের সরকারের সব ওষুধ দিতে পারে না, সব টেস্ট করতে পারে না, সব সরঞ্জাম আমাদের নাই। তো যেটা নাই এই মুহূর্তে যে অর্থের সংস্থানের কথা বললাম, সেই অর্থ আমার থাকতে হবে। সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ডক্টর এম আকাশ। সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। যে যতক্ষণ ইউনূস থাকবেন ততক্ষণ হামলা মামলা চলবে এবং আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে অনেক নির্দোষ লোককে হয়রানি করা হবে। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ দেখতে চাই। বাঙালি যারা শোষিত নির্যাতিত তাদের ন্যূনতম বেতন চাই, তাদের ন্যূনতম অধিকারগুলো চাই, গণতন্ত্রে তাদের অংশীদারিত্বমূলক গণতন্ত্র চাই। চট্টগ্রামে 6000 শিক্ষার্থী পেল বই পুরস্কার। সকালে নগরের জেইসি কনভেনশন সেন্টারে গ্রামীণ ফোনের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করে। চট্টগ্রাম নগর স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচিতে 106টি স্কুলে প্রায় 15,000 শিক্ষার্থী অংশ নেয়। পরে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের 54তম শাহাদত বার্ষিকী। সকালে সারসার কাশীপুর গ্রামে নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অফ অনার প্রদান করে 49 বিজিবি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডী বড়পুত্রের মহিষখোলা এলাকায় জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হয় ল্যান্স নায়েক নূর মোহাম্মদ। দেখছেন বাংলার সময়। রঙিন শাড়ি, খোপায় কাশফুল গুজে বর্ণিল সাজ, নওগাঁয় নেচে গিয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসবে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বাহারি পোশাক, ছন্দের তালে নিজস্ব ভাষায় গান, দল বেঁধে তরুণ তরুণীদের নাচ, সব মিলিয়ে এক অনবদ্য পরিবেশনা। বাদ্যর তালে মাথায় কলসি নিয়ে হাত ধরে নান্দনিক সেই নৃত্য মুগ্ধ করে দর্শনার্থীদের। নওগাঁর নজিপুর মাঠে বৃহস্পতিবার প্রথম দিনের মতো এই উৎসবকে ঘিরে তৈরি হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিলন মেলা। অংশ নেয় নওগাঁ, জয়পুরহাট সহ আশপাশের জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। উৎসব ঘিরে বসে রকমারি দোকানপাট, কেউ কেনেন চুড়ি, ফিতা, কেউ বা আবার ঘরে নিচ্ছেন মিঠাই মিষ্টান্ন। দিনভর মেলায় তুলে ধরা হয় তাদের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য। আমরা এখানে এসেছি নৃত্য করার জন্য, আদিকাল থেকে হয়ে আসছে। আয়োজকরা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই উৎসবের লক্ষ্য। উৎসব সফল করতে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কারাম উৎসব যাতে সুন্দরভাবে হয় সেজন্য আমরা সবসময় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি। সাঁওতাল, উরাও, মুন্ডা, পাহান, রাজবংশী সহ অন্তত 23 সম্প্রদায়ের মানুষ প্রকৃতি পূজার মাধ্যমে ভাদ্র মাস থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত এই উৎসব পালন করে থাকেন। বরেন্দ্র অঞ্চলের অন্তত 23টি সম্প্রদায় এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে তাদের নবপ্রেরণা খুঁজে পান। নওগাঁর নজিপুর মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দরবার শরীফ নিয়ে বিতর্ক, ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ, মাঝের আগুন, আহত শতাধিক, পুলিশের গাড়ি ভাঙচুর। ভাঙ্গার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ, বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারের স্থানীয়দের বিক্ষোভ। এবং ছুটির দিনেও ক্যাম্পাসে নির্বাচনী আমেজ, জাকসু প্রার্থীদের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শিবিরের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ বাম জোটের। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।